হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, স্নান করা হয়ে গেছে, এখন বাজে প্রায় বেলা 11:30 মতো। আর আমি স্নান করে জামা কাপড়গুলো রৌদ্রে মেলতে এসেছি। এখন জিনিসপত্র দেওয়ার সাথে সাথেই সব শুকিয়ে যাচ্ছে, এতটা পরিমাণে রোদের তেজ যে আধ ঘন্টার মধ্যেই সব শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, সোনার কিছু জিনিসপত্র ছিল আর আমার কিছু জিনিসপত্র সব নিয়ে আমি মেলতে এসেছি। তো মেলা প্রায় হয়ে গেছে, খুব একটা বেশি জিনিসপত্র আজকে হয়নি। স্নান করে রোদে এসেছি, তবুও যেন গা জ্বালা করছে, এতটা পরিমাণে রোদের তেজ। তো যাই হোক, এই জিনিসপত্রগুলো মেলে দিয়ে আমি এই চালগুলো নেড়ে দেবো। যেহেতু আমি ছাদে চলে এসেছি, সেজন্য চালগুলো আমি নেড়ে দিয়ে মা অতটা রোদ সহ্য করতে পারে না, তাই আমি চলে এলাম। আর না মেলে দিলে তলারটা ভিজে থাকবে, উপরটা শুকনো হয়ে যাবে। যাই হোক, ঝপাঝপ মেলে দিই চলো, খুবই গরম লাগছে। তোমাদের দাদাভাই এসে চালগুলো রোদে দিয়ে গেছিলো, ও একটু বাইরে বেরিয়েছে, সেজন্য আমি মেলতে এসেছি, না হলে ও এসে মেলে দিয়ে যেত। সন্ধেবেলা বসলাম শাক বাছতে। এগুলো কী শাক বলো তো? এগুলো হচ্ছে শুশনি শাক। আমার একটা শাক ঠাকুমা রয়েছে, 2-3 দিন পর পর শাক দিয়ে যায়। সেই ঠাকুমার কাছ থেকে 2-3 দিন পর পর শাক নিই। তো বলেছিলাম একটু শুশনি শাক এনে দিতে, তাই শাক ঠাকুমা এই যে 2 প্যাকেট শুশনি শাক এনে দিয়েছে। আর এগুলো আমি এখন বেছে রাখছি, ভেবো না আবার রাত্রেবেলা রান্না হবে। এগুলো আগামী দিনের জন্য আমি বেছে রাখছি। রাত্রেবেলা বেছে রাখলে কি হয় বলো তো, একটু কাজ এগিয়ে থাকে। শাক বাছতে যেহেতু অনেকটা টাইম লাগে, আর দিনের বেলা না টাইম পাওয়া যায় না, ওই কারণে রাত্রেবেলা আমি বেছে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। অনেক বড় কর্নেটো। হ্যাঁ, ওটা রাত্রে সকালে। এটা কত দাম নিয়েছে? ওই সেগুলো লিফ ফর্দ। এটা 60, একটা 50। এটা 50, এটা 60। এই একটু লিখে লাকে দাও। দিয়েছি, পাঠিয়ে দিয়েছি সব। মানে ওহো, কি করে জানো? শাক বাছতে বাছতে তোমাদের দাদাভাই আইসক্রিম এনে দিল, তোমরা দেখলে। আর আমি বসে গেছি এখন আইসক্রিম খেতে। সব কাজ ফেলে আগে আইসক্রিম খাওয়া। আমি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, আর বিশেষ করে কর্নেটো আর চকোবার। তোমাদের দাদাভাইয়ের কাছে সন্ধ্যেবেলা বায়না ধরেছিলাম চকোবার এনে দেওয়ার জন্য, তো তোমাদের দাদাভাই দেখো এনে দিয়েছে 2খানা আইসক্রিম। আমরা এখন যাচ্ছি এঁচড় কাটতে। আমাদের ঘরের পাশ থেকে একটা গাছে কেটেছিলাম, আর এবার হচ্ছে বাগানের একটা গাছে কাটবো। তোমাদের দাদাভাই কাটবে। এবার গাছে ভালো এঁচড় হয়নি, যা হয়েছে তার থেকে একটা কাটবো। কোনটা? বড়টা, এইটা। এটা আর দুটো আছে, আর ওই গাছে 3টে রয়েছে। আর সব এঁচড়ে খাওয়া হয়ে গেছে, এগুলো পাকা কাঁঠালের জন্য রাখা হলো। দেখো, এখানে এঁচড়ের আটা ছড়ানোর জন্য এভাবে রেখে দেওয়া হয়েছে। এঁচড়ের আটা, কাঁঠালের কথাই আছে কাঁঠালের আটা। তো সত্যি সত্যিই তাই, কাঁঠালের আটা ভালো করে ঝরে যাক, তারপর এটাকে কাটা হবে। মাছ হচ্ছে কলপাড়ে কাটবো, ওই জন্য ওই যে শাশুড়ি মাকে ওদিকে বললাম যে এঁচড়টা কাটতে, আর আমি এদিকে এসেছি চিংড়ি মাছ ছাড়াতে। এঁচড়টাতে বড্ড আঠা, আর যেহেতু আমাকে সবসময় বাচ্চা সামলাতে হয়, তো
হঠাৎ করে আমি যেতে পারবো না কিছু কাঁদলে, সেজন্য মাকে বললাম এঁচোড়টা কাটতে, আর আমি হচ্ছে এই চিংড়ি মাছ ছাড়াতে এসেছি। চিংড়ি মাছ ঠিকঠাক করে পরিষ্কার করে না ছাড়ালে না আমার খুব ঘেন্না লাগে। তো এই যে দেখো মাঝখানে এই যে পিঠের শিরাটা রয়েছে, এগুলো হচ্ছে বার করে নিতে হয়, আর চিংড়ি মাছের প্রচুর পরিমাণে ময়লা থাকে ওই শিরাটাতে। তো যাই হোক আমি ঝপাঝপ বেছে নিই। আর এই চিংড়ি মাছের খোলাকে না আমি ভীষণ ভয় পাই, কেন জানো তো? এই চিংড়ি মাছের যে মানে মুখের দিকে যে কাঁটা থাকে, ওই কাঁটা কিন্তু সাদা সাদা মতো কাঁটা, আর হাতে ফুটে গেলে না শক্ত হয়ে যায়। আমার একবার ফুটে গিয়েছিল আর শক্ত হয়ে গেছিলো, সেইখান থেকে আমি চিংড়ি মাছ ছাড়াতামই না, তারপর এখন আবার ছাড়াই। তো যাই হোক আমার চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, আর এই যে মা ইঁচড় দেখো কাটছে। এই আর ইঁচড়টা না, এখন তো ইঁচড় পাকার টাইম এসে গেছে, তো ইঁচড়টায় দেখো একটু শক্ত শক্ত টাইপের হয়ে গেছে, ওই জন্য ভালো করে বেছে নিয়ে কাটতে হচ্ছে। তো শাশুড়ি মা এসব খুব ভালো করে জানে এইসব কাজ, তো এই মা বেছে নিচ্ছে। আমি বলছিলাম এই শক্ত একটুখানি দিলে কি অসুবিধা হতো, মা বলছে খেতে পারবে না, তো ওই জন্য মা বেছে বেছে কেটে নিচ্ছে। তো যাই হোক আমাদের দুপুরের খাবার রেডি। আর আজকে ইঁচড় রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, সেজন্য বেশি কিছু মা রান্না করতে পারেনি। শুশনি শাক ভাজা করেছিল, আর ফ্রিজে কাতলা মাছ ছিল, কাতলা মাছের ঝাল করেছিল, আর করেছিল হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু ছিল, আর বেশি কিছু রান্না হয়নি। তো খুব সুন্দর রান্না হয়েছিল, খুব চেটে পুটে খেয়ে নিয়েছিলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে চলো গাছ থেকে একটা বেল পেড়ে নিয়ে আসা যাক, আর ছাদ থেকে পারলেই বেশি সুবিধা হবে, ওই জন্য ছাদে এসেছি। নিচ থেকেও পারা যেত, কিন্তু একটু বেশি কষ্ট হতো, সেজন্য আর নিচ থেকে পারলাম না। তো ছাদ থেকেই আমি পেড়ে নিচ্ছি বেলটাকে। আর এখন নাকি বেল তেতো লাগে, মানে গাছে পাতা হওয়ার পর বেল নাকি তেতো হয়ে যায়, আমি এটা জানতাম না, পরে শুনলাম। তো যাই হোক এটা আমি খেয়ে দেখবো সত্যিই তেতো লাগে কি না, আর তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করব। তো তাহলে তোমরাও সেই অনুযায়ী কাজ করতে পারবে, পাতা হওয়ার আগে তোমরা বেল খেয়ে নিতে পারবে, যাদের গাছ বাড়িতে বেল গাছ রয়েছে আর কি। তো বেল পাড়া হয়ে গেছে ওদিকে, আর এদিকে গাছে আমও পেকেছে। তো ভাবলাম যে একটুখানি ডালটা ধরে নাড়া দেওয়া যাক, দেখি 2-4টে আম পড়ে নাকি। আর একটা দুটো করে পড়তেই রয়েছে। আর যেহেতু পেছনে রয়েছে একটা বড় পুকুর, সেই পুকুরের কানায় আমাদের আম গাছটা, আম সব প্রায়ই জলে পড়ে যায়, অর্ধেকের বেশি আম জলে পড়ে যায়। তো কী আর করা যাবে, এই ছাদের দিকে এই ডালটা রয়েছে বলে এই আমগুলো ছাদে হচ্ছে পড়ে। তো এই যে আমি আম দেখো ডাঁসা ডাঁসা দেখে আমগুলো আমি পেড়ে নিচ্ছি। খুব একটা বেশি আম পড়েনি, 4-5টা আম পেরেছি আর কি। তো এই যে দেখো এই বেলটা আমি পেরেছি, কিন্তু দুঃখের বিষয় যে নিচে পাকা জায়গা ছিল ওর উপর পড়েছে, পড়ে ফেটে গেছে। তো কিছু করার নেই। আর এই যে আম, আর সন্ধেবেলা আমি কিছুটা আম কেটে ফেলেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইটুকু ছিল আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।